সালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা 2025 এর উদ্ভাস উইকলি এক্সাম 7 এটার সলিউশন দেখব ফিজিক্স পার্ট 2। ঠিক আছে, তো এখানে টোটাল দুইটা চ্যাপ্টার নিয়ে প্রশ্নটা করা হয়েছিল। একটা তো আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, এটা ফুল চ্যাপ্টার ছিল, এবং এর পাশাপাশি তাপগতিবিদ্যার আংশিক কিছু অংশ এই উইকলির আন্ডারে ছিল। চলো, 6টা প্রশ্ন আমি পেয়েছি, সেই 6টা প্রশ্ন এক এক করে আমরা সলভ করার চেষ্টা করি। প্রথম যে প্রশ্নটা, এটা তাপগতিবিদ্যার একটা প্রশ্ন। এখানে একটা তোমার পি বনাম ভি এর ডায়াগ্রাম দেয়া আছে। এই ডায়াগ্রাম থেকে তোমাকে বের করতে বলা হয়েছে যে এন মোল আদর্শ গ্যাসের তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চিত্রে নিচে চিত্র দেখানো হচ্ছে। তো প্রক্রিয়াগুলোর প্রতিটিতে সর্বোচ্চ যে তাপমাত্রা, সেই সর্বোচ্চ তাপমাত্রা আমাকে বের করতে বলেছে। তিনটা প্রক্রিয়া বলতে এখানে যদি আমি নামকরণ করি, এটাকে যদি এ বলি, এটাকে যদি বি বলি, এটাকে যদি সি বলি, তাহলে এ বি, বিসি আর সিএ, তিনটা আলাদা আলাদা যে প্রসেস আছে এই চক্রটার মধ্যে, তিনটা যে আলাদা আলাদা প্রসেস আছে, প্রত্যেকটা চক্রের টোটাল আলাদা আলাদা হবে তোমাকে ম্যাক্সিমাম যে টেম্পারেচার কোথায় কোথায় পাওয়া যায় সেটা বের করতে বলেছে। প্রথম জিনিস দেখো, প্রথম যে দুইটা, এটা খুবই সহজ। বিসি এবং সি থেকে এই দুইটা আমি চাইলে এমনি বের করতে পারবো, কারণ এই দুইটা আমাদের পরিচিত দুইটা প্রক্রিয়া। ঠিক আছে, আর এ থেকে বি এটা যেহেতু স্ট্রেট লাইন, তাহলে এর প্রক্রিয়াটা আসলে অত পরিচিত না আমাদের। আমাদের পরিচিত চারটা প্রক্রিয়া আছে: সমস্ত, রুদ্ধতাপীয়, দেন সম আয়তন এবং সমচাপীয়। তো এই চারটার মধ্যে এ থেকে বি এটা কিন্তু পড়ে না, কারণ পি বনাম ভি এর ডায়াগ্রাম তোমরা সবগুলোই জানো। তো সেই সাপেক্ষে এই দুইটা আমাদের কাছে কমন পড়েছে। সো যেই দুইটা প্রথমে ইজিয়ার, সেই দুইটার ম্যাক্সিমাম টেম্পারেচারটা আগে একটু বের করে ফেলি। প্রথমত দেখি বি থেকে সি। বি থেকে যে সি যে পোর্শনটা এখানে আছে, তো বি থেকে সি এই পোর্শনটাতে দেখতে পাচ্ছি আমরা যে চাপের মানটা কনস্ট্যান্ট থাকছে, তাই না? চাপের মান যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জানি, যেটা তোমার সমচাপীয় একটা প্রক্রিয়া। এবং সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে একটু হিসাব নিকাশ করো, তুমি কোন সূত্র জানো? যেহেতু তোমাকে টেম্পারেচার বের করতে বলেছে, তো টেম্পারেচারের সাথে সমচাপীয় প্রক্রিয়াতে টেম্পারেচারের সাথে রিলেশন কার আছে বলো তো? অবশ্যই আয়তনের। আমরা জানি আয়তন এবং টেম্পারেচার পরস্পর সমানুপাতিক, ভি সমানুপাতিক টি। তাহলে বি থেকে সিতে যেখানে তোমার আয়তন বেশি থাকবে, সেখানে অবশ্যই টেম্পারেচার বেশি, চোখ বন্ধ করে তুমি বলতে পারো। তো বি থেকে সি এর মধ্যে সবচেয়ে বেশি আয়তন দেখেই বোঝা যাচ্ছে বি পয়েন্টে। তার মানে টি ম্যাক্সিমাম পাওয়া যাবে বি পয়েন্টে, অর্থাৎ টি ম্যাক্স এটা পাওয়া যাবে আসলে অ্যাট পয়েন্ট বি। বোঝা যাচ্ছে? এটা পাওয়া যাবে। এখন দেখো, টেম্পারেচার বের করার জন্য আমরা কোন সূত্রটা ইউজ করব, সেটা সিম্পল যে আদর্শ গ্যাসের সূত্র আছে, পিভি সমান এনআরটি। তো সেখান থেকে আমি বলতে পারি টি সমান পিভি ডিভাইডেড বাই এনআর। এখন দেখো, আমি যেহেতু বলে দিলাম, দেখি বুঝতে পারছি যে বি পয়েন্টেই সবচেয়ে বেশি আয়তন, তাই এখানে বি পয়েন্টেই সবচেয়ে বেশি টেম্পারেচার হবে। তাহলে বি পয়েন্টের টেম্পারেচারের ভ্যালুটা আমি বের করতে পারি বি পয়েন্টের পি ইন্টু বি পয়েন্টের ভি ডিভাইডেড বাই এন ইন্টু আর। এন তো কনস্ট্যান্ট, সব জায়গায় সেম, এটা তো আর পয়েন্ট ওয়াইজ ভ্যারি করবে না। আর তো আগে থেকে কনস্ট্যান্ট, তাহলে বি পয়েন্টের আমি প্রেসার এবং ভলিউমকে গুণ করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এটা বের হবে তোমার, এটা বের হবে পিভি, আমি একবার লিখে দিই বরং, পিবি ভিবি ডিভাইডেড বাই এন আর, অর্থাৎ আমি বলতে পারি টি ম্যাক্স সমান আসবে তোমার পিবি ভিবি কত, পি পি নট আর ভিবি 3 ভি নট। তাহলে এটা গুণ করলে একসাথে আসবে 3 পি নট ভি নট ডিভাইডেড বাই এন আর। শেষ। খুবই সিম্পল, তাই না? প্রথম প্রশ্নটুকু খুবই সিম্পল, কারণ এদের আমরা ডিরেক্ট সূত্র জানি, কোনো সমস্যা হলো না এই কারণে। সেম ভাবে আমি যদি সি থেকে এ যে অংশটুকু আছে এটা হিসাব করি, সি থেকে এ অংশে দেখেই বোঝা যাচ্ছে তোমার আয়তনের মানটা কিন্তু কনস্ট্যান্ট, এখানে আয়তন ভ্যারি করছে না। তো আয়তন যদি ভ্যারি না করে, এই প্রক্রিয়াটাকে আমরা বলি যে সেটা তোমার সম আয়তন প্রক্রিয়া, তাই না? তাহলে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কিভাবে হিসাব নিকাশ হবে? সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি কি হিসাব করতে হয় আমাকে। আমরা জানি সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার আয়তনটা কনস্ট্যান্ট থাকে, তার মানে টেম্পারেচার ম্যাক্সিমাম তখনই হবে যখন তোমার প্রেসারের মানটা ম্যাক্সিমাম, তাই না? এটা একটু লিখি আমরা, যে সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে পি সমানুপাতিক অ্যাকচুয়ালি টি। তার মানে টি যদি ম্যাক্সিমামই চাই, তাহলে যেই জায়গায় পি ম্যাক্সিমাম ওইটাই টি ম্যাক্সিমামের পয়েন্ট হবে। দেখো তো, সি থেকে এই পয়েন্টের দিকে ম্যাক্সিমাম প্রেসার পাওয়া যাচ্ছে তোমার এ পয়েন্টে। তার মানে আমি বলতে পারি টি ম্যাক্স টি ম্যাক্স পাওয়া যাবে এ পয়েন্টে, এবং সেটা হবে তোমার ওই একই সূত্র অনুসারে পি এ ভি এ ডিভাইডেড বাই এন আর। পি এ ভি এর ভ্যালু কত? পি এ ভি এর ভ্যালু তোমার
পিএ হচ্ছে 3 পি নট, ভিএ হচ্ছে ভি নট, তাহলে 3 পি নট ভি নট ডিভাইড বাই এনআর, মানে এই ক্ষেত্রেও সেমই আসলো, সেম আসলো। তাহলে দুইটা প্রসেসের জন্য খুবই ইজিলি তুমি বের করতে পারলে যে সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম টেম্পারেচার এই জায়গায় হবে, কারণ আয়তন ম্যাক্সিমাম এখানে। সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ ম্যাক্সিমাম এখানে, এই কারণে টেম্পারেচার ম্যাক্সিমাম আমি এ পয়েন্টে পাবো। সমস্যা হচ্ছে এ থেকে বি এর জন্য, কারণ এর কোনো ফিক্সড কোনো রুল আমরা জানি না, সূত্র আমরা জানি না যে এর সাথে এ থেকে বিতে যদি আমি আসি তাহলে সেটা কিভাবে ভ্যারি করবে। তো যদি হচ্ছে এটা হচ্ছে একটা উপবৃত্তাকার রেখা হতো, তাহলে আমি বলতাম যে ও আচ্ছা, এখানে তো তোমার এ পয়েন্টে এটা হচ্ছে তোমার 3 পি নট, আর তোমার এটা হচ্ছে ভি নট, আর বি পয়েন্টে হচ্ছে 3 ভি নট এবং হচ্ছে পি নট। তার মানে এ পয়েন্টে হচ্ছে 3 পি নট ভি নট, বি পয়েন্টেও হচ্ছে 3 পি নট ভি নট। যদি এই রেখাটা এরকম না হয়ে এরকম হতো, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারতাম যে এ থেকে বি যে তোমার রেখাটা আসছে সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, কারণ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে এরকম একটা শেপের হয়, অধিবৃত্তাকার একটা শেপের হয়, এবং সেক্ষেত্রে পি এবং ভি এর মান সব পয়েন্টে সেম থাকে। তাহলে এখানেও আমি দেখতে পাচ্ছি স্টার্টিং পয়েন্টে 3 পি নট ভি নট থাকছে পিভি এর গুণফল, এখানেও 3 পি নট ভি নট থাকছে পিভি এর গুণফল। বাট সমস্যা হচ্ছে এটা এরকম দেয়নি, একটা স্ট্রেট লাইন বলে দিয়েছে। তার যেহেতু একটা স্ট্রেট লাইন বলেছে, তার মানে সব জায়গায় তোমার এখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট না, এবং সব জায়গায় পি নট এবং ভি নটের গুণফলটাও কনস্ট্যান্ট না এখন, তাই না? একটু আমি জাস্ট এমনি র্যান্ডম ভাবে একটা পয়েন্টে তাহলে বুঝতে পারবা। এখানে যদি একটা কল্পনা করো, একটা বিন্দু পাবা, এখানে এখানে 2 ভি নট পাবা, সেম ভাবে এখানে কিন্তু 2 পি নটও পাবা। তার মানে এই পয়েন্টটাতে দেখো আবার গুণ করলে 2 পি নট এবং 2 ভি নট গুণ করলে আলটিমেটলি দেখা যায় যে এটা হচ্ছে 4 পি নট ভি নট হয়ে যায়। তার মানে এরকম অনেক পয়েন্ট পাওয়া যেতে পারে যেখানে তোমার গুণফলটা এই দুইটা পয়েন্টের থেকেও বেশি। তাহলে ওই পয়েন্টে যেখানে তোমার পি নট এবং ভি নটের গুণফলটা ম্যাক্সিমাম হবে, সেই জায়গাটাতেই আলটিমেটলি আমি পাবো যে তোমার ম্যাক্সিমাম টেম্পারেচারটা কোথায়। তাহলে এটা বের করার জন্য একটু ঝামেলা করা লাগবে আসলে আমাদের, এত সহজে আমরা করতে পারবো না যেটা আমরা এতক্ষণ ধরে এই দুইটা প্রসেসের ক্ষেত্রে করলাম। তাহলে সহজে যেহেতু করতে না পারি, প্রথম আমাকে একটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাকে আগে এ থেকে বিতে আসার জন্য সমীকরণটার রিলেশন বের করার চেষ্টা করতে হবে পি এবং ভি এর মধ্যখানে। সেখান থেকে আমি হচ্ছে ওই রিলেশন থেকে টেম্পারেচার বের করব, কারণ এই দুটো তো মুখস্থ আমাদের জানা ছিল আগে থেকে যে পি এবং ভি এর রিলেশনটা কেমন, পি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি। বাট এটার রিলেশনটা আমাদের ডিরেক্ট জানা নেই, কারণ আমাদের পরিচিত কোনো একটা প্রসেস না। তাহলে এই প্রসেসটাকে আমাকে হচ্ছে বিল্ড করতে হবে এখন, আমাকে জেনারেট করে এখান থেকে একটা ইকুয়েশন বের করার চেষ্টা করতে হবে। এ থেকে বিতে যখন তুমি যাচ্ছ, একটু ভালো মতো খেয়াল করো, এ থেকে বিতে যখন তুমি যাচ্ছ, তাহলে প্রেসার এবং ভলিউমটা চেঞ্জ হচ্ছে কিভাবে। যেই মোমেন্টে তোমার ভলিউমটা বাড়ছে সেই মোমেন্টে প্রেসার কিন্তু তোমার ড্রপ করছে, এবং একটা স্ট্রেট লাইন আকারে হচ্ছে চেঞ্জ হচ্ছে এটা। তাহলে আমি র্যান্ডম যে কোনো একটা পয়েন্ট যদি এই রেখার উপর কল্পনা করে নিই, যে ধরলাম এই রেখার উপর একটা র্যান্ডম একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টটা হচ্ছে তোমার পি কমা ভি, সরি ভি আগে লিখতে হবে না, এক্স অক্ষ বরাবর ভি আছে, তাহলে ভি কমা পি, এটা আমি কল্পনা করে নিই। এটা কল্পনা করার সুবিধাটা কি হলো, আমি এই সরলরেখার একটা সমীকরণ বের করতে যাচ্ছি যেখানে পি এবং ভি এর মধ্যে একটা রিলেশন পাবো আমি। সেই সমীকরণটা বের করার জন্য আমরা কি জানি, সরলরেখার সমীকরণ বের করার ক্ষেত্রে আমি সামহাউ যদি হচ্ছে 3টা পয়েন্ট জানি, তাহলে কিন্তু সরলরেখার সমীকরণ বের করতে পারবো, যারা তোমার ম্যাথমেটিক্সে পড়ছো। তাহলে সেই সাপেক্ষে আমি যদি বলি এই বিন্দুটা তাহলে কি হবে বলতো, এর আয়তন 3 ভি নট আর এটা হচ্ছে পি নট, তাহলে এই বিন্দুটা হবে 3 ভি নট কমা পি নট। এই বিন্দুটা কত হবে, এই বিন্দুটা হবে ভি নট 3 পি নট, তাহলে ভি নট 3 পি নট। তাহলে দেখো এই যে 3টা পয়েন্ট তুমি জানো একটা সরলরেখার উপর, যেটা আমি একটা ধরে নিয়েছি ভি এবং পি, মানে এক্স কমা ওয়াই টাইপের, এভাবে ধরে নিলে আমি এক্স এবং ওয়াই এর মধ্যে যে রিলেশনটা, সেটাই তো আমরা জানি সরলরেখার সমীকরণ, সেই রিলেশনটা আমি পি এবং ভি এর মধ্যে বের করার চেষ্টা করছি। যেখানে ভি হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর আর পি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। দেখো আমি যদি বের করতে চাই, আমরা জানি 3টা পয়েন্টের সাপেক্ষে সূত্রটা কি ছিল মনে আছে তোমাদের, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তারপর হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ওই সিমিলার টাইপের আমরা হচ্ছে কাজটা করব। আমি এক কাজ করি যে আমি হচ্ছে পিটাকে উপরে নেওয়ার চেষ্টা করি, প্রথমে এই দুইটা বিন্দুর সাপেক্ষে আমরা ঢাল হিসাব করি। তাহলে পি মাইনাস 3 পি নট, এটা আসলে তোমার পি মাইনাস 3 পি নট ডিভাইডেড বাই ভি মাইনাস ভি নট। এখন আমি এই দুইটা এন্ড পয়েন্টের সাপেক্ষে হিসাব করি। প্রথমে লিখবো হচ্ছে পি নট মাইনাস 3 পি নট উপরে ডিভাইডেড বাই 3 ভি নট মাইনাস ভি নট। তাহলে এখানে দেখো পি এবং ভি এর মধ্যে একটা রিলেশন বের হওয়া উচিত। আমাকে দেখি এর ভ্যালুটা কত আসছে, এটা আসছে তোমার হচ্ছে মাইনাস 2 পি নট ডিভাইডেড বাই হচ্ছে 2 ভি নট, মানে জাস্ট পি নট ভি নট মাইনাস দিয়ে একটা।
এখন এটাকে একটু গুণ করে দিই পাশে। ওকে, তাহলে পি সমান কি আসবে, আমি 3p নটটা ওই পাশে যোগ করতে পারি। সো 3p নট মাইনাস p নট v নট ইন্টু v মাইনাস v নট, আমি একটু গুণ করে দিলাম। এখন আমি যেটা করব, এখান থেকে এটাকেও গুণ করে দিতে পারি, চাইলে এটাকেও গুণ করে দিতে পারি। তাহলে পি এবং ভি এর মধ্যে একটা হচ্ছে রিলেশন টাইপের একটা সমীকরণ কিছু একটা আসবে। এক কাজ করি, এটাকে গুণ করে দিই। এটা 3p নট থাকলো, মাইনাস হচ্ছে এটা গুণ করলে কত হবে, পি নট ভি ডিভাইড বাই ভি নট, আর হচ্ছে মাইনাস মাইনাস প্লাস ভি নট, ভি নট কেটে যাবে, থাকবে হচ্ছে জাস্ট পি নট। অর্থাৎ পি সমান থাকছে তোমার ইকুয়েশনটা দেখতে এরকম, 3 আর 1 4, 4p নট মাইনাস পি নট ভি ডিভাইড বাই ভি নট। এরকম একটা রিলেশন আসছে আমার পি এবং ভি এর মধ্যে। বাট আমার রিলেশনটা শুধু দরকার না, আমি রিলেশন থেকে বোঝার চেষ্টা করলাম পি এবং ভি এর মধ্যে রিলেশনটা কেমন। তো দেখতে পাওয়া যাচ্ছে ভি চেঞ্জের সাথে সাথে এখানে কিন্তু প্রেশার চেঞ্জ হয়। তার মানে দুইটার মধ্যে একটা লিঙ্ক আছে। যেমন এখানে কিন্তু ছিল না, যে কোনো একটা কনস্ট্যান্ট হয়ে গিয়েছিল, পি এর সাথে ভি এর কোনো মানে ডিরেক্ট রিলেশন ছিল না। বাট এখানে যেহেতু রিলেশনটা আছে, তার মানে এখান থেকে আমি টেম্পারেচার যদি চাইলে বের করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার পি এর জায়গায় পিটাকে হচ্ছে চেঞ্জ করে টিতে কনভার্ট করতে হবে এই সূত্রের সাপেক্ষে। আমি পি এর পরিবর্তে কি এনআরটি ডিভাইড বাই ভি বলতে পারি না? তো সেই সাপেক্ষে দেখো তো কি আসে ইকুয়েশনটা। পি সমান হয়ে যাবে এনআরটি ডিভাইড বাই ভি ইকুয়ালস টু হচ্ছে 4p নট মাইনাস পি নট ইন্টু ভি ডিভাইড বাই ভি নট। তো সেখান থেকে আমি যদি এই ভিটাকে গুণ করে দিই সবার সাথে এবং এনআরটা ভাগ করে দিই, তাহলে টি সমান কি আসে, টি সমান আসবে 1/nr। এই ভি নট ভিটাকে গুণ করে দাও, 4p নট ভি মাইনাস পি নট ডিভাইডেড বাই ভি নট ইন্টু ভি স্কয়ার। এরকম এরকম কোন একটা সমীকরণ আসছে। যাই হোক, সমস্যা নেই। এখন দেখো, আমাকে যদি কোনো একটা সমীকরণ দেওয়া থাকতো, এটা হচ্ছে একটা মনে করো ফাংশন অফ এক্স কল্পনা করো, আর যেখানে ভি হচ্ছে আমার এক্সটা, কারণ ভি এক্স অক্ষ বরাবর আছে। তাহলে একটা এক্স এর যদি ফাংশন থাকে, তোমাকে আমি বলে দিই, সেই এক্স এর ফাংশন থেকে ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে বের করবা? অবশ্যই তোমাকে ম্যাক্সিমাম বা মিনিমাম, গুরুমান এবং লঘুমান যে কনসেপ্টটা, সেটা অ্যাপ্লাই করতে হবে। সো সেটাই আমরা অ্যাপ্লাই করবো এখন। ঠিক আছে, নতুন কিছু না। তো এখান থেকে আমরা করব কি, যদি আমি চাই টি ম্যাক্সিমাম পেতে, তাহলে এটাই হচ্ছে আমার সেই ফাংশনটা। এই ফাংশনটাকে যদি আমি টি এর টেম্পারেচারের ফাংশনটাকে যদি আমি ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে সেখানে হচ্ছে 0 বসিয়ে দেই, তাহলে এখান থেকে হয়তোবা আমি কোনো ফাংশনটার চূড়া অথবা হচ্ছে খাঁজ পেতে পারি, যেই মোমেন্টগুলোতে টেম্পারেচারের মানটা ম্যাক্সিমাম হতে পারে বা মিনিমাম হতে পারে, দুইটা যে কোনো একটা হতে পারে, সমস্যা নেই। আমরা দেখি, যেহেতু ম্যাক্সিমাম বের করতে বলছে, ম্যাক্সিমাম তো মাস্ট পাবো আশা করছি আমি। দেখো, এখন এটাকে আমি হচ্ছে কি করব, ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো 1/n তো কনস্ট্যান্ট, এটাকে আমি বাইরেই রেখে দিই আপাতত। এবং এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, ভি এর সাপেক্ষে কি আসবে, 4p নট আসবে, জাস্ট 4p নট মাইনাস এটা হচ্ছে তোমার 2v হয়ে যাবে, 2p নট বাই ভি নট ইন্টু ভি ইকুয়ালস টু 0। এখন দেখো, এখান থেকে এনআর তো এপাশে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকবে তোমার 4p নট, এপাশে থাকবে, আর এপাশে ট্রান্সফার হয়ে গেলে 4p নট 2p নট ডিভাইডেড বাই ভি নট ইন্টু ভি। এই পি নট ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে ভি সমান থাকছে 2v নট। তার মানে এমন একটা শর্ত পেলাম যে ভি এর মান যদি 2v নট আমি বসাই, তাহলে হয়তোবা ম্যাক্সিমাম অর মিনিমাম পাবো। তোমরা এটা চেক করতে পারবা ম্যাক্সিমাম পাবা নাকি মিনিমাম ভ্যালু পাবা, সেটা হচ্ছে এটা চেক করবা। এটা যদি হচ্ছে লেস দেন 0 আসে, তাহলে অবশ্যই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়া যাবে। এটা হচ্ছে জাস্ট আমি চেকিং এর জন্য করতে পারো, এটাই হবে, আসলে এটাই পাওয়া যাবে। ওকে, আমি ডিরেক্ট বসিয়ে দিব এখন, শুধু টেম্পারেচারের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার জন্য আমি এইটাই হচ্ছে মেইন ফাংশনে যদি বসিয়ে দেই, অর্থাৎ আমি বলতে পারি যে অর্থাৎ টি ম্যাক্সিমাম ইকুয়ালস টু 1/nr 4p নট ইন্টু ভি এর জায়গায় আমি বসাবো হচ্ছে এখন 2v নট মাইনাস পি নট বাই ভি নট ইন্টু ভি স্কোয়ার, ভি এর জায়গায় এটা স্কোয়ার, তাহলে 4v নট স্কোয়ার। এখন দেখো কি কি আসে, এখানে আসে হচ্ছে 1/nr, 4 2 8, 8p নট ভি নট, আর একটা ভি কেটে যায়, সো 4p নট ভি নট। তো 8 থেকে যদি 4 বিয়োগ দাও, আমার আসবে হচ্ছে ম্যাক্সিমাম যে টেম্পারেচারের ভ্যালুটা, সেটা হচ্ছে 4p নট ভি নট ডিভাইড বাই nr। যদি পি এবং ভি এর ভ্যালু দেয়া থাকতো প্রশ্নে, তাহলে মানটা বসিয়ে আমরা চাইলে হচ্ছে আরো ইজিলি করতে পারতাম, এত কমপ্লেক্স ক্যালকুলেশন করা লাগতো না। বাট ইট ইজ হোয়াট ইট ইজ। ওকে, যেভাবে দেওয়া আছে আমরা সেভাবেই সলভ করলাম। দেখো,
জিনিসটা কঠিন আমি বলবো না, শুধুমাত্র একটু চোখ কান খোলা রাখতে হবে। আগের দুইটা প্রসেস খুবই ইজি ছিল, কারণ এদের রিলেশনটা আমাদের নোন রিলেশন ছিল, এই কারণে নোন রিলেশন না থাকার কারণে এটাকে তোমাকে এইভাবে আসলে করতে হলো। যদিও এটা দিয়েছে, আমার মনে হয় না কেউ হচ্ছে তোমরা অতটুকু জায়গার মধ্যে এটা করতে পারবা, পারলে তো ভালো, বাট আসলে জায়গা একটু বেশি লাগবে। ঠিক আছে, ওকে। নেক্সট নেক্সট প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নে, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে বলেছে কি, একটু পড়ি আগে। 75 মিটার গভীর একটি হ্রদ আছে এবং হ্রদের তলদেশ থেকে তলদেশে একটি বেলুন বাঁধা আছে, যার আয়তন, বর্তমান যে আয়তনটা মানে নিচের দিকে, তার বেলুনটির সর্বোচ্চ আয়তনের 11.55%। হ্রদের তলদেশের তাপমাত্রা, একেবারে নিচের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস দেয়া, এবং একে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়াতে হচ্ছে সে উপরের দিকে আসা শুরু করলো, এবং উপরের দিকে এসে যদি বেলুনটি ফেটে যায়, ফেটে যায় মানে কি, সে সর্বোচ্চ আয়তনে যদি পৌঁছে যায় তাহলে তো ফেটে যাবে। তাহলে পানির উপরিতলের তাপমাত্রা কত, এটা আমাকে বের করতে বলেছে। তা একটা হ্রদের একটা জাস্ট একটা নর্মাল একটা ডায়াগ্রাম, এটা হচ্ছে আমার হ্রদ, যে হ্রদের মধ্যে এখানে প্রেশার হচ্ছে P1, বায়োমোডেল চাপ যেহেতু দিয়ে দিয়েছে, তার মানে এটা হচ্ছে 101325 প্যাসকেল, সেটা আমার কাছে নোন আছে। আর কি জানি, আর হচ্ছে আমি জানি এটা 75 মিটার গভীর, এটা এটা টোটালটা হচ্ছে 75 মিটার। ওকে, তাহলে আর কি দেওয়া আছে, এর আয়তনটা, নিচে যে আয়তনটা, এটাকে আমি V2 কল্পনা করি, এটা এখানে আয়তনটাকে আমি V1 কল্পনা করি, এটা হচ্ছে ম্যাক্সিমাম আয়তন কল্পনা করি আমি। V1টা যেহেতু উপরে এসে ফেটে যাবে, তাহলে V1টাই ম্যাক্সিমাম আয়তন হয়ে যাবে। আর V2টা হচ্ছে এর 11.55%, অর্থাৎ পার্সেন্টকে আমি সরিয়ে দিলে 0.1155 অফ V1, এটা হচ্ছে V2 এর ভ্যালু দেওয়া আছে, আগে থেকে শর্ত বলা আছে তোমার কাছে। আর কি বলা, আর হচ্ছে তলদেশের টেম্পারেচার দেওয়া, তার মানে এখানে T2 দেয়া আছে, এখানে T2 হচ্ছে তোমার 12 ডিগ্রি সেলসিয়াস, মানে 285 কেলভিন। ওকে, আর কি, আর হচ্ছে প্রেসার কি দেওয়া আছে, প্রেসার দেওয়া নাই, বাট আমি চাইলে, আচ্ছা এটা আমাকে বের করতে হবে তাই না, উপরের টেম্পারেচার বের করতে হবে, উপরের তলের তাপমাত্রা কত, যেখানে এই পানির যে রো সেটা বলা আছে 1020 কেজি পার মিটার কিউব, এবং এবং হচ্ছে P2 দেওয়া নেই, বাট আমরা বের করতে পারবো। আমরা জানি যে তলদেশের ক্ষেত্রে উপরের প্রেসার এবং নিচের প্রেসারের মধ্যে যে রিলেশনটা, সেটা হচ্ছে P2 সমান P1 প্লাস H রো জি, আমরা বের করতে পারবো। বের করে ভালো আগে, তাহলে 101325 প্লাস H কত, 75, তাহলে 75 রো 1020 বলা যেহেতু, সো এটা ইউজ করবো, এটা হচ্ছে 9.8। তাহলে আমার P2 এর একটা ভ্যালু আগে বের করে নিতে হবে, 101325 প্লাস 75 ইন্টু 1020 9.8, এটা আসে 851025, এত প্যাসকেল। তো আমি প্রথমত হচ্ছে প্রেসারের ভ্যালুটা পেলাম। এখন যেহেতু প্রেসার পেয়ে গেছি, আমার সবগুলো ভ্যালু আসলে নোন, আমি শুধুমাত্র এখন আদর্শ গ্যাসের যে রুলটা আছে, সূত্রটা আছে, সেটাকে ইউজ করলে আমার মনে হয় হয়ে যাবে একেবারেই। তাহলে আমি ইউজ করি P1 V1 ডিভাইডেড বাই T1 সমান P2 V2 ডিভাইডেড বাই T2। তো সেই ক্ষেত্রে P1 কত, P1 হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ 101325, V1 V1 কে আমি V1ই রেখে দিব আপাতত, T1 T1 হচ্ছে আমি বের করব এটাই, আর এটা হচ্ছে P2 আচ্ছা P2 তো বের করলাম 851025, V2টাকে আমি বলতে পারি এটার অফ V1, সো 1155 অফ V1 ডিভাইডেড বাই T2 285, এই V1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সো এখান থেকে আমি T1 এর যে ভ্যালুটা পাই সেটা আসবে কত, এইটা গুণ করতে হবে 101325 ইন্টু 285 ডিভাইডেড বাই 851025 ইন্টু 0.1155, 293.8 293.8 কেলভিন। আমি কেলভিনে দেখলাম, তুমি চাইলে হচ্ছে 273 বিয়োগ করে এখান থেকে সেলসিয়াসে বের করে দিতে পারো, সমস্যা না, একই জিনিস। এটা আনসার। ওকে, সহজ জিনিস, কঠিন কোনো প্রশ্ন দেয়নি এটা। নেক্সট, 2 মিটার কিউব আয়তনের একটি রুমের কথা বলা আছে, যার পরম আর্দ্রতা দেয়া এত গ্রাম পার সিসি সেন্টিমিটার কিউব। তারপর কি বলে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি ঘরটির আপেক্ষিক আর্দ্রতা এটা থেকে কমে কমে এটা হয়ে যায়, তাহলে ঘনীভূত বাষ্প থেকে কি পরিমাণ তাপ নির্গত হবে সেটা বের করতে হবে। আচ্ছা দেখো,
এখান থেকে আমরা যেহেতু পরম আর্দ্রতা দেওয়া আছে, আচ্ছা পরম আর্দ্রতা মানে কি? পরম আর্দ্রতা মানে অ্যাকচুয়ালি তোমার একটা রুমে কতটুকু একক ঘনমিটার আয়তনে তোমার কতটুকু জলীয় বাষ্প আছে, বর্তমানে আছে সেটা, বর্তমানে কতটুকু আছে সেটাই হচ্ছে তোমার পরম আর্দ্রতা, এক্স্যাক্ট যদি ভ্যালুটা দিয়ে দেয়। এই কারণে এই এককটা দেখে বুঝতে পারছো পার সেন্টিমিটার কিউব আয়তনে এত গ্রাম তোমার পরম আর্দ্রতা বলা আছে। আর রুমের আয়তন যেহেতু দেওয়া আছে, তাহলে আমি এই দুটাকে গুণ করে আমি পেয়ে যাব যে টোটাল কি পরিমাণ জলীয় বাষ্প বর্তমানে এই রুমে উপস্থিত। তাহলে আমি বলতে পারি যে জলীয় বাষ্পের পরিমাণ রুমের ভিতরে, জলীয় বাষ্পের পরিমাণ কত, এটার সাথে এটা গুণ করে দাও, এটাকে সেন্টিমিটার কিউবে প্রকাশ করো, তাহলে এটা হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউবে হচ্ছে এটা এত গ্রাম। আর 2 মিটার কিউব মানে কি 2 × 10⁶ সেন্টিমিটার কিউব, তাহলে এটা কেটে যায় 7 গ্রাম আসবে, 3.5 × 2 7 গ্রাম। এটা হচ্ছে আনসার। দেখো প্রাথমিকভাবে এখন বলেছে কি যে 100°C আমি যদি আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 30-এ কমাই, তাহলে বাষ্প কতটুকু কি পরিমাণ নির্গত হবে। আচ্ছা আমি কল্পনা করেছি আর্দ্রতা হচ্ছে 70% যদি থাকে, 70% যদি হয়, তার মানে এই অবস্থার ক্ষেত্রে সে আর্দ্রতা দেয়া আছে, মানে যখন তোমার রুমের পরম আর্দ্রতা এটা, পরম আর্দ্রতা মানে কি আমি জানি যে কতটুকু জলীয় বাষ্প অ্যাকচুয়ালি আছে। আর আপেক্ষিক আর্দ্রতা মানে কি? আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে বর্তমানে কতটুকু আছে আর ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে সম্পৃক্ত অবস্থায়, সেই দুইটার অনুপাত। তাহলে বর্তমান আছে এটা কিন্তু আমরা বের করে ফেলেছি কতটুকু আছে, তাহলে 70%-এ ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে সেটা আগে বের করতে পারলে আমি বুঝতে পারবো যে এই রুমের ক্যাপাসিটিটা কত, ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা কত সেটা আমরা কিন্তু বের করতে পারবো। তো সেখান থেকে 30%-এর জন্য কতটুকু থাকতে পারে দেখবো, বাকিটা হচ্ছে তোমার ইয়ে হয়ে যাবে, পানি হয়ে বের হয়ে আসবে। এখন দেখো তাহলে 70%-এ আমি বলতে পারি 0.7 হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা, আর উপরে বসবে হচ্ছে তোমার কি, উপরে বসবে বর্তমানে বায়ুতে আছে কতটুকু সেটা, আর সম্পৃক্ত অবস্থায় বায়ুর পরিমাণ, তাই না? এই পরিমাণটাকে তুমি হচ্ছে এমএস বলতে পারো। এটা মানে হচ্ছে স্যাচুরেটেড অবস্থায়, স্যাচুরেটেড অবস্থায় এই রুমে কতটুকু থাকতে পারে সেটা। তাহলে এমএস সমান কত বের হবে? 7/0.7, তেমনি কাটাকাটি করা যায়, 10 গ্রাম হবে। তার মানে স্যাচুরেটেড অবস্থায় রুমে হচ্ছে 10 গ্রাম ম্যাক্সিমাম থাকতে পারে। এখন আমি এটাকে যদি হচ্ছে 30%-এ নিয়ে আসি, তখন ঘটনাটা কি হবে? একই সূত্র আবার আবার আমি বলতে পারি রিলেটিভ হিউমিডিটি সমান রুমে কতটুকু থাকতে পারে এটা আমি বের করব অ্যাকচুয়াল, এবং স্যাচুরেটেড অবস্থায় কত, স্যাচুরেটেড অবস্থায় হচ্ছে 10 গ্রাম আমি বের করতে পারলাম। তাহলে সেখান থেকে আমার বের হবে অ্যাকচুয়ালি থাকতে পারে 30%-এর ক্ষেত্রে, হচ্ছে 30%-এর ক্ষেত্রে, ওকে অ্যাকচুয়ালি কতটুকু থাকতে পারে এটাকে জাস্ট গুণ করে দাও 3 গ্রাম। তাহলে 3 গ্রাম সে থাকতে পারবে, 3 গ্রাম থাকতে পারবে এবং বাকিটা সে ছেড়ে দিবে, বাকিটা ছেড়ে দিবে কি আকারে? বাষ্প আকারে। তাহলে ম্যাক্সিমাম যেহেতু 3 গ্রাম এখন যেহেতু 3 গ্রাম থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে তাপ নির্গত হবে, তার জন্য আমাকে বের করতে হবে কতটুকু পানি সে আসলে জলীয় বাষ্প আকারে বের করে দিল। অর্থাৎ ঘনীভূত বাষ্পের যে তরলটা আর কি, তার পরিমাণটা কত আসবে? এই 7 আগে থেকে ছিল, এখন 3 গ্রাম থাকতে পারে, তাহলে বাকিটা সে পানি আকারে ছেড়ে দিবে। তাহলে 7 - 3 = 4 গ্রাম আসা উচিত, এটা আসা উচিত। এই 4 গ্রামের জন্য কতটুকু হিট লস, হিট বের হয়ে গেল সেটা আমাকে বের করতে হবে। যেহেতু তোমার 100°C বলে দিয়েছে এবং সেম টেম্পারেচার মেনটেন করে আমি হচ্ছে এই ঘটনাটা করছি, তাহলে টেম্পারেচার যখন হচ্ছে সেম থাকে, তাহলে ভর থেকে আমরা যদি তাপের পরিমাণটা বের করতে চাই, আমরা জানি সূত্রটা হচ্ছে Q = mLV। এটা এলভি এর মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে আমি বলতে পারি এম কত, 4 গ্রাম, তো 4কে 1000 দিয়ে ভাগ করো, কেজি হয়ে গেল। আর এলভি হচ্ছে পানির ক্ষেত্রে 22,68,000 100°C। তো এখান থেকে আমার বের হবে কতটুকু টেম্পারেচার আর কি বের হয়ে আসবে। তাহলে এটা আসবে তোমার তাপ বের হয়ে আসবে 4/1000 ইন্টু হচ্ছে 22,68,000, 9072 9072 এত জুল। তার মনে হয় এটা আনসার হওয়া উচিত যে 9072 এই পরিমাণ জুল হচ্ছে তোমার তাপ বের হয়ে আসবে
ওখান থেকে। দেখো বোঝা গেছে কিনা। নেক্সট প্রশ্নে আসবো। এখানে বলা হচ্ছে একটি বদ্ধ পাত্রে এই পরিমাণ তাপমাত্রায় 2 মোল আর্গন আর হচ্ছে এত তাপমাত্রায় 5 মোল নাইট্রোজেন গ্যাস রাখা হয়েছে, তাহলে পাত্রের চাপ আমি এতটুকু পাই, পাত্রটির আয়তন নির্ণয় করো। তাহলে ঘটনাটা এরকম যে একটা নির্দিষ্ট পাত্র আছে, এখানেই হচ্ছে আমি কি করলাম, এই পাশ থেকে রাখলাম, এই পাশ থেকেও রাখলাম। মনে করো হচ্ছে 37-এ হচ্ছে আমি 2 মোল আর্গন রেখেছি, তাহলে 37°C 2 মোল হচ্ছে আর্গন। পাত্র কিন্তু সেম, তার মানে সেম আয়তনের পাত্রেই তারা যাচ্ছে। এবং আরেক পাশ থেকে হচ্ছে আমি 40°C এর 5 মোল তোমার নাইট্রোজেনকে অ্যাড করছি। ওকে, 5 মোল নাইট্রোজেনকে অ্যাড করছি। এবং ফাইনালি টোটাল যে প্রেসারটা পেলাম আমি এখান থেকে, এই টোটাল প্রেসারের ভ্যালু দেওয়া আছে এটা 2.1 × 10⁵। আচ্ছা, যেহেতু তোমার হচ্ছে একই পাত্রে তাদের রাখা, আমি কি বলতে পারবো না যে টোটাল প্রেসারটা এই দুইটার আংশিক চাপের সমষ্টির সমান? আমি চাইলেই কিন্তু বলতে পারি যে টোটাল প্রেসার হবে তোমার P1 প্লাস P2 এর সমান, অর্থাৎ প্রথমটা আর্গনের জন্য যে প্রেসারটা আসবে এবং ওটার জন্য যে প্রেসারটা আসবে সেটা। বাট প্রেসারের ভ্যালু ডিরেক্ট দেওয়া নেই, বাট আমি বের করতে পারবো তো nRT/V থেকে। তাহলে যেহেতু এদের মোল সংখ্যাগুলো আলাদা, তাহলে এক্ষেত্রে আমি এটাকে বলবো P1টাকে বলবো N1, আর টেম্পারেচারও আলাদা, সো T1 বলে দিব। বাট আয়তন তো সেম, সো এখানে V লিখবো শুধু, প্লাস N2 আর T2 × V। এক কাজ করি, এই ভিটাকে বেশি ট্রান্সফার করি, যে তোমার ভিটাই বের করতে বলেছে, পিটাকে হচ্ছে ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে আর কমন নিতে পারো তুমি চাইলে, R/P ইন্টু আসবে হচ্ছে N1T1 প্লাস N2T2, শুধু ভ্যালু বসালেই হয়ে যাওয়া উচিত। তাহলে তুমি কোন এককে আনবা সেটার উপর ডিপেন্ড করবে তুমি কোন এককে বাকিগুলো বসাবা। তো যেহেতু হচ্ছে পিটাকে প্যাসকালে দেওয়া আছে, সবগুলো এসআই এককেই বসাই। 2.1 10⁵ N1T1, N1 কত? N1 হচ্ছে 2 মোল ইন্টু T1 310, আর N2 হচ্ছে তোমার 5 মোল, এটা কত আসে? 318 না? দুইটাকে কেলভিনে প্রকাশ করলাম, অর্থাৎ আমার ভি এর যে ভ্যালুটা আসবে, দেখি কত আসে। 8.314 ডিভাইডেড বাই 2.1 10⁵ ইন্টু 2 × 310 প্লাস 5 × 318, 0.0875 0.0875 মিটার কিউব। এটাই হচ্ছে আমার বের হলো এই যে পাত্র আছে সেই পাত্রটার আয়তনের ভ্যালু। আশা করি বুঝতে পারা গেছে। এটা কি? এটা হচ্ছে তোমার আংশিক চাপের, ডাল্টনের যে আংশিক চাপের সূত্র আছে সেখান থেকে এই প্রশ্নটা দিয়েছে। তোমরা কেমিস্ট্রিতেও পড়েছো এই জিনিস। দেখো এরপরে নেক্সট হচ্ছে প্রশ্ন, প্রমাণ তাপমাত্রা ও চাপে অর্থাৎ এসটিপি কন্ডিশনে থাকা আর্গন গ্যাসের জন্য গড় মুক্ত পথ নির্ণয় করতে বলেছে, যেখানে তার ব্যাস দেয়া আছে। দেখো গড় মুক্ত পথের ইকুয়েশন তো সহজ অনেক, তাই না? ল্যামডা সমান 1/√2 পাই সিগমা স্কয়ার এন, বাট এন এর মান দেওয়া নাই। এন মানে হচ্ছে তোমার একক আয়তনে অণুর সংখ্যা। এটা আমি অনেকবার এই প্রবলেম করিয়েছি, এই সিমিলার কাইন্ড অফ প্রবলেম। আমি আর তাই এই কারণে বারবার প্রুফ করে দেখাচ্ছি না যে এন সমান আসলে এটা প্রুফ করা যায় P(NA/RT)। তোমরা যদি হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখো তাহলে দেখতে পাবা যে আমি প্রুফ করেছিলাম কিভাবে, সেম জিনিস বারবার করে। ঠিক আছে, যে একক আয়তনে কতটুকু পরমাণু থাকবে সেটা আমরা P(NA/RT) এই ইকুয়েশন থেকে বের করতে পারি। তো তাহলে এই সমীকরণটা হচ্ছে চেঞ্জ হয়ে যায় সেই সাপেক্ষে। আমি যদি বসাই এন এর পরিবর্তে, তাহলে এটা উল্টে যাবে, উপরে চলে যাবে, এটা হয়ে যাবে RT/√2 পাই সিগমা স্কয়ার PNA। শুধুমাত্র মান বসাতে হবে আর কিছু না। তাহলে 8.314। টেম্পারেচার কত? প্রমাণ তাপমাত্রা চাপ, তাপমাত্রা তাহলে 273। চাপ অবশ্যই তাহলে, আচ্ছা চাপ পরে বসাই, √2 পাই। সিগমা হচ্ছে ব্যাস 3.4। অনেকে এখানে ব্যাসার্ধ নেয়, আবার ব্যাসার্ধ নেওয়া যাবে না কিন্তু, এখানে ভুল হতে পারে, ব্যাস কিন্তু 3.4 10⁻10। পি হচ্ছে 101325 যেহেতু প্রমাণ চাপ, ইন্টু হচ্ছে এনএ অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 10⁻23। দেখো অর্থাৎ আমার ল্যামডার ভ্যালুটা বের হয়ে যাবে। আমি একটু বসিয়ে দেখি কত আসে। 8.314
273 divided by √2 pi 3.4 10 to the power minus 10 square 101,325 into 6.02 10 to the power 23 8.72 10 to the power minus 8 মিটারে প্রকাশ করলে আমরা দেখতে পাচ্ছি যে 8.7 into 10 to the power minus 8 এরকম হচ্ছে আমাদের ভ্যালুটা আসে মোটামুটি। তো হিসাব করে দেখবা যে ঠিকঠাক আছে কিনা। ওকে, নেক্সট এতে চলে যাব প্রশ্নে আমরা। 6 নাম্বার 500 এবং 100 সিসি মানে সেন্টিমিটার কিউবের দুইটি কাচ নল আছে এবং তারা উপেক্ষণীয় আয়তনের নল দ্বারা তাদেরকে কানেক্ট করা হয়েছে। ব্যবস্থাটি যখন বায়ুরোধ করা হলো তখন অভ্যন্তরীণ তাপমাত্রা পাওয়া গেল এত এবং চাপ পাওয়া গেল এটা। আচ্ছা, এরপরে সেকেন্ড কন্ডিশন বলেছে যে 100 সিসি নলকে যদি আমি 20 ডিগ্রি তাপমাত্রায় এবং 500 ডিগ্রি নলকে যদি 100 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তো অলরেডি তো হচ্ছে 20 ডিগ্রি ছিলই, একে হচ্ছে আর তোমার তাপ দেওয়া হলো না আর কি। ব্যাপারটা এরকম যে আগে থেকে 20 ছিল, এখনো 20 ডিগ্রি আছে, বাট অপর পাশটাকে 500 সিসি নলটা আছে তাকে উত্তপ্ত করা হলো। তাহলে ব্যবস্থাটির অভ্যন্তরীণ চাপ কত? ওকে, একটু চিত্র অঙ্কন করার চেষ্টা করি। দেখো এটা হাত দিয়ে আঁকি। বললাম যে এখানে একটা নল আছে, এর সাথে হচ্ছে আমি আরেকটা নলকে অ্যাটাচ করে দিলাম এবং এখানে যেভাবে অ্যাটাচ করেছি দেখো না, যে একটার ভেতর হচ্ছে আরেকটা নল হচ্ছে প্রবেশ করিয়ে সিল করে দেয়, ওই টাইপের আর কি। এবং ভিতর মাঝখানে হচ্ছে একটা আরো কিছু পার্ট আছে, এটা উপেক্ষণীয় যেহেতু আয়তন বলেছে, সো এইটুকু আমি হিসাব নিকাশ করবো না। তো এখানে দুইটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে এই পাশের আমি কল্পনা করি যে 500 সিসি এর, এবং তার প্রাথমিক যে তাপমাত্রা আছে ওটা পরে লিখছি, আর এটা হচ্ছে তোমার 100 সিসি এর 100 সিসি। ইনিশিয়াল যে কন্ডিশনটা দেয়া ছিল সেটা কি, এই যে পোর্শনটুকু এটা হচ্ছে তোমার ওভারঅল সম্পূর্ণটাই হচ্ছে তোমার 20 ডিগ্রি সেলসিয়াসে এবং প্রেসার হচ্ছে তোমার 70 সেন্টিমিটার মার্কারিতে। ফাইনালি আমি যেটা করতে যাচ্ছি, এটা আমি উপরে লিখি বরং, সেটা হচ্ছে এইটাকে আমি হচ্ছে 500 সিসিটাকে আমি টেম্পারেচার নিয়ে যেতে যাচ্ছি 100 ডিগ্রি এবং এটাকে হচ্ছে আমি টেম্পারেচার নিয়ে যেতে যাচ্ছি হচ্ছে ওই আগের মতোই 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বর্তমানে প্রেসার ভ্যালুটা কত, টোটাল প্রেসারটা ভ্যালু কত? দেখো এখানে যেই গ্যাসটাই থাকুক না কেন তার মোল কিন্তু চেঞ্জ হচ্ছে না, মোল কিন্তু আগেও যা আছে পরেও তা, শুধুমাত্র আমি কি এর অবস্থাটাকে চেঞ্জ করছি তাপমাত্রাকে চেঞ্জ করার কারণে। তাহলে দেখো প্রাথমিক অবস্থায় দুই সম্পূর্ণটাকেই যদি আমি কল্পনা করি একটা হিসেবে, কারণ কি তার সবকিছু ভ্যালু সেম, টেম্পারেচারও সেম, প্রেসারও সেম। তাহলে প্রথমে প্রাথমিকভাবে যেই পরিমাণ মোল ছিল সেটাকে যদি আমি N1 বলি, তাহলে N1 সমান আমি কি বলতে পারি, PV ডিভাইডেড বাই RT, PV ডিভাইডেড বাই RT। তাহলে এখানে P কত ছিল, ওভারঅলটা হিসাব করলে P ছিল তোমার হচ্ছে 70, আমি এই এককে রাখছি, এককে আনসার বের করব, এবং V ছিল হচ্ছে 500 প্লাস 100 মানে 600 সিসি, আমি এককে রাখছি, একক চেঞ্জ করছি না, সবগুলো সেম এককে দিলে সমস্যা হবে না। RT, আর এর ভ্যালু যেহেতু আমি উল্টাপাল্টা এককে বসিয়েছি, আর এর ভ্যালু আসলে কোনোটাও লজিক্যাল হবে না, আমি আরকে আর আকারে রাখছি, আপাতত কেটে যাবে, সমস্যা নেই। আর টেম্পারেচার হচ্ছে তোমার 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার মানে 293, এটা অবশ্যই কেলভিন করতে হবে, এটাতে তোমার হচ্ছে কোনো ছাড় নেই। তো এটাতে ছাড় দিতে পারো, বা এটা কখনোই তুমি সেলসিয়াস বা হচ্ছে ফারেনহাইটে নিতে পারবে না, বা অন্য কোনো এককে নিতে পারবে না, ঠিক আছে? কারণ যে রিলেশনগুলো আমাদের আসছে ভি সমানুপাতিক টি, পি সমানুপাতিক টি, সেটা শুধুমাত্র কেলভিন স্কেলের জন্য ভ্যালিড, বাকি স্কেলের জন্য ভ্যালিড না, এটা আমরা পড়েছিলাম ওই লেকচারে, তাই? দেখো এখন পরেরটা যখন তুমি হচ্ছে এক পাশটা তাপমাত্রা বাড়িয়ে দিলে তখন এই পাশের অংশের চাপটা বেড়ে যাবে, এই পাশের অংশের চাপটা তোমার হচ্ছে স্টেবল থাকবে, আগের মতোই থাকবে। দুইটা মিলিত হয়ে একটা নতুন একটা প্রেসার তৈরি করবে ওভারঅল, সেটা হচ্ছে তোমার P2 আমি যদি বলি, তাহলে সেটাই আমাকে বের করতে হবে, বা P প্রাইম যেটাই বলো না কেন। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি এটা আলাদা আলাদা হিসাব করব, এটা হচ্ছে তোমার P প্রাইম বলতে পারো, P প্রাইম ইন্টু এটার জন্য কি বলবো, V হচ্ছে তোমার 500 সিসি, শুধুমাত্র বাম পাশটার জন্য PV ডিভাইড বাই হচ্ছে R ইন্টু টি, এর টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে 373 হয়ে গেছে, প্লাস হচ্ছে ওই পোর্শনের জন্য আলাদা হিসাব করবো, কারণ দুইটা তো এখন সেম টেম্পারেচারে নাই, এই কারণে আমি ডিরেক্ট একসাথে লিখতে পারছি না আগের মতো। তাহলে প্লাস হবে
প্রেশার তো সেম হবে এখন, তাই না? প্রেশার তো আলটিমেটলি সেমই, কারণ দুইটা তো এক জায়গাতেই আছে। সো ওভারঅল প্রেশারটা কিন্তু পি হবে, বাট ওর কন্ট্রিবিউশনটাকে হিসাব করছি এখানে। ওভারঅল হিসাব করলে পি ইন্টু ভি কত, 100 ডিভাইডেড বাই আর ইন্টু হচ্ছে টেম্পারেচার 20। তাহলে এটার জন্য একটা মোল পেলাম, এটার জন্য একটা মোল পেলাম। ওভারঅল আমি যদি দেখি যে কত মোল, সেটা কিন্তু আমাদের এখন বের হয়ে যাওয়া উচিত। তাহলে সেই সাপেক্ষে আমি যদি বলি যে N1 আর N2 তো সেম হবে, ইকুয়াল, অর্থাৎ আমি বলতে পারি শুধুমাত্র আমি করব কি, এই সমীকরণগুলো এখানে জাস্ট বসিয়ে দিব। ঠিক আছে, এখন দেখো এটা হিসাব করো, হয়ে যাবে, সব আর কেটে যাচ্ছে। 20 ডিগ্রি কোন দুঃখে লিখছি আমি, এটা হবে তোমার 293। ঠিক আছে, অর্থাৎ আমার প্রেশার যে ভ্যালুটা আসবে, আর সব পাশ থেকে কেটে যাচ্ছে, শুধু থাকে হচ্ছে এই পোর্শনটুকু। এটা হচ্ছে 500 ডিভাইডেড বাই, সরি, 500 ডিভাইডেড বাই 373 প্লাস 100 ডিভাইডেড বাই 293। এটার আনসার বের হলো, একে দিয়ে ভাগ করে দিব, 70 ইন্টু 600 ডিভাইডেড বাই 293 ইন্টু আনসার। তো এটা আসে হচ্ছে তোমার 85.23, 85.23 সেন্টিমিটার মার্কারিতে লিখেছিলাম আগেরটা না? হ্যাঁ, এই কারণে হচ্ছে এটাও তোমার সেন্টিমিটার মার্কারিতেই থাকবে। এটাই আনসার, এটা হচ্ছে তোমার আনসার। দেখো আমরা হচ্ছে শুধুমাত্র মোল সংখ্যাকে হিসাব করেই কিন্তু বের করতে পারলাম যে এর ভ্যালুটা কত আসবে। দেখো বোঝা গেছে কিনা? এই হচ্ছে তোমার 6, 5, 4, টোটাল 6টা প্রশ্ন। তার মধ্যে একটু টাফ বলবো শুধু 1 নাম্বারটাই একটু ছিল, এটা এটা একটু কঠিন। বাকিগুলো এটা তো তোমাদের বইয়ে এই টাইপের প্রবলেম হচ্ছে অনেক সলভ করেছো। 3 নাম্বারের ক্ষেত্রে হ্যাঁ এটা একটা ইউনিক প্রশ্ন বলতে পারি আমি, বাট খুব টাফ না, খুব কঠিন না। বাট এক জায়গায় হচ্ছে ঝামেলা আছে যে আপেক্ষিক আর্দ্রতা 70%, সেটা যে ইনিশিয়াল কন্ডিশনের জন্য কিনা সেটা ডিরেক্টলি বলা নেই, সো এটা ধরে নেওয়া লাগলো আর কি। 4 নম্বরটা সহজ প্রশ্ন একেবারেই। 5 নম্বর ডিরেক্ট প্রশ্ন, এটা এই টাইপের প্রশ্ন অনেক করা হয়েছে। 6 নম্বরটা হচ্ছে এটাও সহজ, আমি কঠিন বলবো না। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল তোমার 6টা প্রশ্ন এই উইকলি এক্সামের। যদি বুঝতে পারা যায় তাহলে জানিও, এবং কোনো সমস্যা থাকে, আমার সলিউশনে ভুল হতে পারে। আমি প্রশ্ন আজকে পেলাম, আজকেই তোমাদের জন্য ভিডিও বানালাম। তো সলিউশন বা ক্যালকুলেশনে যদি ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাবে। সালাম আলাইকুম।